নমস্কার। আজ 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। মানে 1947 সালের আজকের দিনেই তো প্রায় 200 বছরের ব্রিটিশ শাসনের শেষ হয়। ঠিক তাই, এক লম্বা সময়ের অবসান। আমাদের হাতে যে সূত্রগুলো আছে সেগুলো কিন্তু এই স্বাধীনতা সংগ্রামের একটা বেশ দীর্ঘ ছবি তুলে ধরে। একেবারে সেই পলাশির যুদ্ধ থেকে শুরু করে 1947 পর্যন্ত। মানে পুরো যাত্রাপথটা। হ্যাঁ, তো আজকের এই আলোচনায় আমরা চেষ্টা করব এই সূত্রগুলোর গভীরে যেতে, প্রায় 200 বছরের লড়াইয়ের মূল ঘটনাগুলো, মানে টার্নিং পয়েন্টগুলো একটু বোঝার চেষ্টা করব। অবশ্যই। আর এই শুরুটা বুঝতে গেলে আমাদের একটু পিছিয়ে যেতেই হবে। সেই 1757 সাল পলাশির যুদ্ধ। হ্যাঁ, সেখান থেকেই তো। দেখুন, এই সূত্রগুলো স্পষ্ট বলছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে নিছক একটা ব্যবসায়ী সংস্থা থেকে প্রথমে বাংলা, তারপর ধীরে ধীরে পুরো ভারতে ক্ষমতা দখল করে বসে। এটা শুধু রাজনৈতিক নয়, অর্থনৈতিক দখলদারিত্বও বটে। আর এই শাসনের বিরুদ্ধে প্রথম বড়সড় একটা প্রতিবাদ, মানে সংগঠিত প্রতিবাদ, সেটা তো আসছে প্রায় 100 বছর পর, 1857 সালে। সূত্রগুলো এটাকে সিপাহী বিদ্রোহ বলছে, কিন্তু এর ব্যাপ্তি কি সত্যি শুধু সিপাহীদের মধ্যেই ছিল? মানে এর আসল তাৎপর্যটা কোথায়? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর সূত্রগুলো কিন্তু ইঙ্গিত দিচ্ছে যে এটা শুধু সিপাহী বিদ্রোহ ছিল না। আসলে বিভিন্ন জায়গায় মানুষের যে ক্ষোভ জমা হয়েছিল তারই একটা বহিঃপ্রকাশ ছিল এটা। আচ্ছা। ব্রিটিশরা খুব কঠোর হাতে দমন করেছিল ঠিকই, কিন্তু এর প্রভাবটা ছিল অনেক গভীর। এর ফলেই তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শেষ হলো, আর 1858 সাল থেকে সরাসরি ব্রিটিশ রাজ, মানে ক্রাউনের শাসন শুরু হলো। বলতে পারেন এটা ছিল সারা ভারতে প্রতিরোধের প্রথম জোরালো একটা স্ফুলিঙ্গ। এই স্ফুলিঙ্গ থেকেই তাহলে জাতীয়তাবাদী চেতনার জন্ম। 1885 সালে যে ভারতীয় জাতীয় কংগ্রেস তৈরি হলো, সেটা কি এই প্রেক্ষাপটে? একদম। কংগ্রেস তো শুরুতে আবেদন নিবেদন, মানে সংস্কারে কোথায় বলছিল। হ্যাঁ, সেটাই। কিন্তু সময় গড়ানোর সাথে সাথে, ধরুন বঙ্গভঙ্গ হলো 1905-এ, তারপর চরমপন্থী নেতাদের উত্থান, এই যে লাল বাল পাল, মানে তিলক, বিপিন পাল, লালা লাজপত রায়, এদের হাত ধরে পূর্ণ স্বরাজের দাবিটা জোরালো হতে শুরু করে। আর এর মধ্যেই তো সেই ভয়ানক ঘটনাটা ঘটল, জালিয়ানওয়ালাবাগ, 1919। হ্যাঁ, ওই হত্যাকাণ্ড একটা বিরাট ধাক্কা দিয়েছিল। ব্রিটিশ শাসনের আসল রূপটা যেন অনেকের কাছে পরিষ্কার হয়ে গেল। নরমপন্থী পথে আর কতটা এগুনো যাবে সেই প্রশ্নটাও উঠল। আর ঠিক এই সময়ে কিন্তু গান্ধীজি আসছেন ভারতের রাজনীতিতে। মানে তিনি তো দক্ষিণ আফ্রিকা থেকে ফিরলেন 1915 সালে। সূত্রগুলো বলছে তার সত্যাগ্রহ, তার অহিংসার দর্শন, এগুলো স্বাধীনতা সংগ্রামে একটা নতুন মোড় এনেছিল। কিভাবে এই পদ্ধতিগুলো কাজ করল? গান্ধীজির কৌশলটা ছিল একদম অন্যরকম। তিনি সাধারণ মানুষকে একজোট করেছিলেন, কিন্তু অহিংস পথে। এই যে ধরুন 1920-এর অসহযোগ আন্দোলন বা 1930-এর লবণ সত্যাগ্রহ, এটা তো আসলে ঔপনিবেশিক অর্থনীতির একটা স্তম্ভে আঘাত করার প্রতীকী চেষ্টা ছিল। ঠিক। আর বিশেষ করে 1942-এর ভারত ছাড়ো আন্দোলন, এটা ব্রিটিশ প্রশাসনকে রীতিমতো নাড়িয়ে দিয়েছিল। তার ডাকে লক্ষ লক্ষ সাধারণ মানুষ রাস্তায় নেমেছিল, যা আগে কখনো দেখা যায়নি। এই গণ অংশগ্রহণ, এটাই ছিল তার আন্দোলনের আসল শক্তি। কিন্তু সবাই তো আর অহিংসার পথে যাননি। সুভাষচন্দ্র বসুর কথাও তো সূত্রগুলোতে বেশ গুরুত্ব দিয়ে বলা হয়েছে। তিনি তো সশস্ত্র সংগ্রামের পথ বেছে নিলেন, আজাদ হিন্দ ফৌজ তৈরি করলেন। তার সেই বিখ্যাত স্লোগান, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, এই পথটা কতটা প্রভাব ফেলেছিল? হ্যাঁ, সুভাষচন্দ্রের পথটা ছিল ভিন্ন। আমাদের এই সূত্রগুলো বলছে, দেখুন, সামরিক দিক থেকে আজাদ হিন্দ ফৌজের অভিযান হয়তো চূড়ান্ত সফল হয়নি, কিন্তু এর মনস্তাত্ত্বিক প্রভাব ছিল অসম্ভব। আচ্ছা, মনস্তাত্ত্বিক প্রভাব। হ্যাঁ, বিশেষ করে ব্রিটিশ ভারতীয় সেনার মধ্যে আর দেশের ভেতরেও স্বাধীনতার আকাঙ্ক্ষাটা নতুন করে উস্কে দিয়েছিল। মানুষের মনোবল অনেক বেড়ে গিয়েছিল। এদিকে তখন আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। এই বিশ্বযুদ্ধের প্রভাবটা কেমন ছিল স্বাধীনতার পথে এগোনোর ক্ষেত্রে? সূত্রগুলো তো বলছে এর বেশ বড় ভূমিকা ছিল। একদম। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ব্রিটেনকে অর্থনৈতিক আর সামরিক দিক থেকে ভীষণ দুর্বল করে দিয়েছিল। তাছাড়া ভারতীয়দের মতামত না নিয়েই তো যুদ্ধে জড়িয়েছিল, তাতে অসন্তোষ আরও বাড়ে। যুদ্ধ শেষে ব্রিটিশরা বুঝে গিয়েছিল যে এত বড় একটা দেশকে আগের মতো শাসন করা সম্ভব না। এর সাথে 1946-এর নৌ বিদ্রোহের মতো ঘটনাগুলো ব্রিটিশদের ভারত ছাড়ার সিদ্ধান্তকে আরও এগিয়ে আনে।
অবশেষে সেই মুহূর্তটা এলো, কিন্তু স্বাধীনতা এলো দেশভাগের একটা ভয়ঙ্কর যন্ত্রণার মধ্যে দিয়ে। মাউন্ট ব্যাটেন পরিকল্পনা, ভারত আর পাকিস্তান দুটো আলাদা রাষ্ট্র। হ্যাঁ, এটা একটা ট্র্যাজেডি। 14ই আগস্ট পাকিস্তান আর 15ই আগস্ট 1947 ভারত স্বাধীন হলো। মধ্যরাতে ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু তার সে বিখ্যাত ভাষণটা দিলেন অ্যাট দ্য স্ট্রোক অফ দ্য মিডনাইট আওয়ার। When the world sleeps, India will wake to life and freedom. ঠিক, লর্ড মাউন্টব্যাটেন হলেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল আর নেহেরু প্রথম প্রধানমন্ত্রী। তাই আজকের এই দিনটা 15ই আগস্ট, এটা শুধু একটা ক্যালেন্ডারের তারিখ নয়। এই সূত্রগুলো যখন দেখছিলাম তখন বারবার মনে হচ্ছিল এর পেছনে কত মানুষের ত্যাগ, কত সংগ্রাম, কত স্বপ্নের ইতিহাস জড়িয়ে আছে। প্রতি বছর দিল্লির লালকেল্লায় পতাকা ওঠে, প্রধানমন্ত্রী ভাষণ দেন, এগুলো শুধু আনুষ্ঠানিকতা নয়, তাই না? একেবারেই না, এগুলো সেই আত্মত্যাগের প্রতি জাতির একটা শ্রদ্ধার্ঘ। পলাশির যুদ্ধ থেকে শুরু, তারপর সিপাহী বিদ্রোহ, কংগ্রেসের প্রতিষ্ঠা, গান্ধীজির আন্দোলন, নেতাজির লড়াই, বিশ্বযুদ্ধ, নৌবিদ্রোহ আর শেষে দেশভাগের মাধ্যমে স্বাধীনতা। এই পুরো রাস্তাটা মনে রাখা খুব জরুরি। ঠিক। সূত্রগুলো আমাদের এটাই বুঝতে সাহায্য করে যে এই স্বাধীনতা আমরা উপহার পাইনি, অর্জন করেছি। অনেক রক্তের বিনিময়ে পাওয়া একটা জাতির জন্ম এটা। সত্যি, এত ঘটনা, এত উত্থান পতন পেরিয়ে এই স্বাধীনতা। আচ্ছা, একটা জিনিস ভাবছিলাম, এই যে সূত্রগুলো আমরা দেখলাম, এর মধ্যে কি এমন কোনো ইঙ্গিত বা তথ্য লুকিয়ে আছে যা আমাদের এই প্রচলিত ইতিহাস বা ধারণার বাইরে কিছু ভাবতে সাহায্য করতে পারে? মানে কিরকম? মানে 15ই আগস্ট বা তার আশেপাশের সময়ের এমন কোনো ঘটনা যা হয়তো খুব বেশি আলোচিত হয় না, কিন্তু জানলে পুরো প্রেক্ষাপটটা একটু অন্যরকম লাগতে পারে। ইতিহাসের পাতায় লেখা তথ্যের বাইরেও তো অনেক কম জানা গল্প থাকে। সেটা একটা দারুণ প্রশ্ন। থাকতেই পারে, অনেক স্বল্পালোচিত দিক তো থাকেই ইতিহাসের। হয়তো সেটাই আমাদের আরেকদিন আলোচনার বিষয় হতে পারে। হ্যাঁ, হয়তো। আজকের মতো এখানেই শেষ করা যাক। ঠিক আছে।